আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। লিখেছেন ইলমা বেহরুজ। কণ্ঠে আমি বাঁধন। খণ্ড ২, পর্ব ১। গল্প শুরু করার আগে একটা কথা বলে নিই। আমরা যে ১ম পর্বে যে পার্টগুলো পড়েছিলাম, তার মাঝখানের পার্ট থেকে আরকি এই গল্পটা শুরু হয়েছে। তো তোমরা আবার কেউ ভেবো না এটা ১ম খণ্ড, এটা ২য় খণ্ড। তো গল্প শুরু করা যাক। আকাশের তারাগুলো রূপোলি কুচি ছড়িয়ে দিয়েছে চারদিকে। দূর থেকে ভেসে আসছে শিয়ালের তরুণ আর্তনাদ, যা রাতের নীরবতাকে আরো গভীর করে তুলেছে। নিস্তব্ধ প্রকৃতির বুকে সুর তুলেছে ঝিঁঝি পোকার ডাক। মাঝে মাঝে উদ্দাম বাতাসের ঝাপটার গাছের পাতাগুলো মর্মর ধ্বনি তুলছে। এমন এক রাতে থরথর করে ক্ষীণ লণ্ঠনের আলো কাঁপছে। গ্রামের শেষ প্রান্তের হাওলাদার বাড়ির একটা ঘরের ভিতর বিদ্যুৎহীন এই ঘরের পালঙ্কে নিথর পড়ে আছে কাঁথা জড়ানো ফরিনার দুর্বল দেহটা। তার চোখ বন্ধ, মুখে ক্লান্তির ছাপ। লতিফা পা টিপে টিপে ঘরে ঢুকে ধীরে পায়ে ফরিনার শিউরে দাঁড়ালো। মৃদু স্বরে ডাকলো, খালাম্মা, ঘুমাইছেন? ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন। দৃষ্টি ঘোলাটে। বয়সের তুলনায় অনেক বেশি প্রবীণ দেখাচ্ছে তাকে। দেখেই বোঝা যাচ্ছে জীবন অনেক বড় ঝাপটা পেরিয়ে এসেছেন। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কণ্ঠস্বর এতই ক্ষীণ যে লতিফা তা বুঝতে পারল না। সে ঝুঁকে বলল, কি হইছে খালাম্মা? ফরিনা কষ্ট করে উচ্চারণ করলেন, পদ্মজা কই? আপনার ঘরে আইতে না দেখলাম? ঘুম থেকে উইঠা তো দেহি নাই। আর একটু আর একটু থেমে জিজ্ঞেস করলেন, এখন কই আছে? লতিফা অনুমান করে বলল, মনে হয় ঘরে আছে। ডাইকা দিমু? না থাক। ক্লান্ত স্বরে জবাব দিলেন ফরিনা। কিছু খাইবেন? ফরিনা মাথা নেড়ে মানা করলেন, না, আরেকটা কাঁথা দে। লতিফা আলমারির দরজা খুলে কাঁথার বদলে তুলোর মতো নরম লেপটি বের করলো। সযত্নে ফরিনার কুঁকড়ে যাওয়া দেহটি ঢেকে দিয়ে করুণ স্বরে বলল, শীতের দাপট বাড়ছে খালাম্মা, শুধু ক্যাথা দিয়া হইব না, আপনার কষ্ট কমব না। ফরিনার চোখ হারিয়ে গেল জানালার উপারে, আকাশের তারা ভরা বিশালতার দিকে। হালকা হিমেল বাতাস ঘরের কোণে কোণে সুরেলা গুঞ্জন তুলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার মনে হলো, আকাশের তারার ভিড়ে স্পষ্ট হয়ে উঠেছে বাবুর শৈশবের সেই সরল মায়াভরা মুখ। স্মৃতির পদ্মায় ভেসে উঠল সেই দিনের কথা। বাবুর জন্মের পর আমিনা ভুরু কুঁচকে বলেছিলেন, তোমার চেহারা তো সত্যি কালা হইছে। আমার কথায় ফলল তো? কটু মন্তব্য শুনেও ফরিনার হৃদয় সেদিন কোনো রাগ বা অভিমানের দাগ কাটেনি, বরং বাবুর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই ছোট্ট মুখে ছড়িয়েছিল এক সমুদ্র মায়া। কচি পাতার মতো শ্যামল সেই মুখ দেখে তিনি এক মুহূর্তে ভুলে গিয়েছিলেন জীবনের সব অতীত বেদনা। বুক ভরা ভালোবাসায় তিনি ছোট্ট বাবুকে কোলে তুলে নিয়ে আদর করে বলেছিলেন, আমার বাবু। বাবুর নাম রাখা হলো আমির হাওলাদার। সময়ের স্রোতে দিন গড়িয়ে যেতে লাগলো, আর সেই সঙ্গে ধীরে ধীরে বড় হতে লাগলো আমির। মায়ের রেশমি চুলের বেনি গাঁথা তার প্রতিদিনের সবচেয়ে আনন্দময় কাজ হয়ে উঠেছিল। মায়ের হাতে রান্না ছাড়া পেটই ভরতো না। কত যে আবদার ছিল তার। আম্মা, আম্মা বলে বাড়ি মাতিয়ে রাখতো সে। ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই আমির ছিল দৃঢ় কায় তেজস্বী। 14 বছর বয়সেই সে এত শক্তিশালী হয়ে উঠেছিল যে একদিন মাকে কোলে তুলে পুরো বাড়ি ঘুরে বেরিয়েছিল। সেদিন ফরিনা আনন্দে আত্মহারা হয়ে ছেলেকে আদর করে বকেছিলেন। সেই মুহূর্তে তার উচ্চস্বরে হাসি বাড়ির চারপাশ সুখের সুর ছড়িয়ে দিয়েছিল। আমির তার জীবনে যেন এক টুকরো স্বর্ণ এনে দিয়েছিল। আজ অতীতের সেই মধুর স্মৃতি মনে হতেই ফরিনার ঠোঁট দুটো বেদনায় কেঁপে উঠল, চোখে জমে উঠল অশ্রুর স্বচ্ছ বিন্দু। বার্ধক্যের এই প্রান্তে এসে স্মৃতির নিষ্ঠুর কামড় তার হৃদয়কে বিদ্ধ করেছে। জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি, কিন্তু স্মৃতির ভার যেন ক্রমেই আরো অসহনীয় হয়ে উঠেছে। অতীতের সুখময় দিনগুলো এখন বেদনায় নদী হয়ে বয়ে চলেছে বুকে। ফরিনার চোখে পাতা ভেদ করে গড়িয়ে পড়ল বেদনার নোনা জল। লতিফা বেকুল হয়ে উঠল, খালাম্মা, ও খালাম্মা। কম
কম্পমান ঠোঁট জোড়া দাঁত দিয়ে চেপে ধরলেন ফরিদা, যাতে হৃদয়ের বেদনা মুখ থেকে উপচে না পড়ে। ভারাক্রান্ত কণ্ঠে বলল, তুই যা লতু, যা। লতিফা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর করুণ সুরে বলল, পদ্মরে কিছু কইেন না খালাম্মা, সেরিটার মা বাপ নাই। আমির ভাইজান সব শুনলেই কষ্টে মইরা যাইব। ফরিনা লতিফার চোখে চোখ রাখলেন, জিজ্ঞেস করলেন, তুই সব জানতি? লতিফা অপরাধীর মতো মাথা নত করে স্বীকারোক্তি দিল, হ। ফরিনা ক্ষত বিক্ষত সিংহীর মতো গর্জে উঠলেন, আমারে আগে কলি না কেন তুই? আমার বাবু কেমনে আমার হাত থেকে ছুটে গেল? বাপের রক্ত কেমনে পাইল? তীব্র আবেগের ঝড়ে কেঁপে উঠল তার শরীর। কাশির প্রচন্ড দমকে বুক ফেটে যাওয়ার উপক্রম হলো। বিচলিত হয়ে উঠল লতিফা। কমল স্পর্শ লাগে, আপনি চিল্লায়েন না। কমল স্পর্শে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিনতি করে বলল, খালাম্মা দোহাই লাগে, আপনি চিল্লায়েন না, আপনার ক্ষতি হইব। ফরিনা শ্বাসকষ্টে ফাঁস করতে করতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এমন ভাবে বললেন, আমার ক্ষতি হওয়ার আর কি আছে রে লতু? লতিফার হৃদয় কেঁপে উঠল ভয়ে। সে প্রাণে প্রণে দোতলায় ছুটে গেল পদ্মজারে ডাকতে। ছাদের দিকে শূন্য দৃষ্টি মেলে রইলেন ফরিনা। তার হৃদয়ে জন্ম নিয়েছে শূন্য একটা গর্ত, যেখানে একসময় ভালোবাসার পূর্ণ ছিল। মজিদ হাওলাদার নামক নৃশংস দানবটা শুধু তার নিষ্পাপ বাবুর জীবন নয়, তার আত্মাকেও হত্যা করেছে। পরিবর্তে জন্ম দিয়েছে এক হিংস্র আমিরকে। হাওলাদার বংশের বিষাক্ত রক্ত থেকে তিনি তার অবৈধ শিশুটাকে রক্ষা করতে পারেননি। যুগ যুগ ধরে সঞ্চিত পাপের পাহাড়কে আমির মাত্র কয়েক বছরে বহুগুণে বৃদ্ধি করেছে। নিভে গেছে একজন নিঃস্ব মায়ের শেষ আশার আলো, হারিয়ে গেছে নিখাদ ভালোবাসা, রয়ে গেছে নিষ্ঠুর অভিনয়। যে এই ছদ্মবেশ উন্মোচন করবে তার পরিণতি হবে হয় কারাগারে অন্ধকার প্রকোষ্ঠ, আর নয়তো কবর নীরব কোল। ছুরির মতো ক্ষুরধার হয়ে পদ্মজার হৃৎপিণ্ডকে তীব্র রসের সঙ্গে ফালা করে দিচ্ছে দৃশ্যটা। বিষদগ্ধ অগ্নিবাণে ছাই হয়ে যাচ্ছে দেহ মন আত্মা ঝাপসা। ফাটা দৃষ্টি নিয়ে চেয়ে রইল সেই অপলক। এ কি সত্যি? এ দৃশ্যের সাক্ষী হওয়ার আগে সে মাটির সঙ্গে মিশে গেল না কেন? তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি, যাকে সে তার জীবনের স্বপ্ন ভেবেছিল, যার ভালোবাসায় নিজেকে সম্পন্ন করেছিল, সেই আমির হাওলাদারের ভয়ঙ্কর অপরিচিত রূপ এখন তার সামনে। আমিরের হিংস্র দুটি চোখ শিথিল হয়ে ভয় ও আতঙ্কে জমে গেল, যেন কোনো শিকারী পশু হঠাৎ নিজেকে ফাঁদে আটকা পড়তে দেখলো। মুহূর্তের জন্য শূন্যতা দখল করে নিল তার মস্তিষ্ক। থেমে গেল সমস্ত চিন্তা, হৃৎপিণ্ড বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইল। বেল পড়ে গেল আশার আঙ্গুল থেকে। চোরা চাউনিতে বিভস্ত নারীদের দিকে তাকাতেই ঘুরে উঠল তার মাথা। এ কোন দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়ে গেলাম? পদ্মজার গাল বেয়ে নীরবে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। আমির দ্রুত পায়ে এগিয়ে এলো তার দিকে। স্পর্শ করতেই পদ্মজা সরে গেল। তার চোখ ফুটে উঠল ঘৃণার দহন। সেই চোখ যা একদিন ভালোবাসার কোমল আলোয় ভরে ছিল, আজ তাতে জ্বলছে দুঃসহ অভিমানের দাবানল। আমি কোনো কথা না বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল। পদ্মজা শিউরে উঠল আতঙ্কে। তীব্র ঘৃণায় কাঁপতে কাঁপতে তাকে ঠেলে সরানোর চেষ্টা করলো, কিন্তু তার দুর্বল প্রতিরোধ আমিরকে দৃঢ় বাহুর সামনে মরুভূমির বালুকণার মতো বিলীন হয়ে গেল। আমির এক হাতে পদ্মজার দুটি হাত পিছনে মুঠো করে ধরে অন্য হাতে তার মাথাটি নিজের শক্ত বুকের সঙ্গে চেপে রাখলো। কণ্ঠে চাপা ব্যথা আর কম্পন নিয়ে ফিসফিস করে বলল, কিছু দেখোনি তুমি, কিছু দেখোনি তুমি, কিছু না। এরপর চারপাশে দ্রুত নজর বুলে উচ্চস্বরে নির্দেশ দিল, আরভিত, মেয়েদের তাড়াতাড়ি আড়াল করো। মুহূর্তের মধ্যে এক শ্বেতাঙ্গ যুবক ছুটে এলো। তার উজ্জ্বল লাল চুল বাতাসে দুলছে, কোমরে গুজে রাখলো ছুরি। হাতে একটি কাপড় নিয়ে সে দ্রুত এগিয়ে গেল মেয়েদের দিকে, চোখে শিকারীর মতো তীক্ষ্ণ দৃষ্টি। পদ্মজা আর্তনাদ করে উঠল, ছাড়ুন আমাকে, আপনি এত নীচ। তার কপাল আছড়ে পড়ল আমিরের বুকে। আমির বিভ্রান্ত, হতবাক। কি করা উচিত, কিভাবে সামাল দেওয়া উচিত।
হঠাৎ একটি মেয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, আপা আমাদের বাঁচান, এই লোকটা আমাদের মেরে ফেলবে। তার কথা শেষ হওয়ার আগেই আরবিদ মেয়েটির গালে এমন চড় মারল যে শব্দটি ঘরের দেওয়ালে প্রতিধ্বনি হলো। মেয়েটি যন্ত্রণায় মা বলে কেঁদে উঠল। পদ্মজার শরীর কাঁপছে।